গল্প আমি তোমার গল্প হতে চাই। লেখিকা ফাতেমা জোহরা নাবিলা। একটি রক্তলাল চোখ আমার দিকে রুক্ষ চোখে ত্যাগ করে আছে। আপনি কম কিসের? আমি ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে পাশে বসে থাকা ব্যক্তির সাথে এসে এসে কথা বলছি। আয়ু খুব বেশি হয়ে যাচ্ছে না, ও কিন্তু খুব রেগে যাচ্ছে। রিক বলল। আমি রীতিমতো গড়াগড়ি করে এসে যাচ্ছি, যেন উনি এইমাত্র আমাকে কোন জোকস বলছে। হাবভাব এমন আমার। আমি ফিস করে বললাম, আরে রিক ভাই, উনাকে শান্ত থাকতে কে বলছে? রাগুক বেশি করে, আরো রাগুক বেটা। রাগলেই তো গেম পুরো জমে ক্ষীর হবে। এবার আমি একটু উচ্চ সুরে রিক ভাইয়ের গাল টেনে বললাম, ও রিক ভাই, ইউ আর সা কিউট। এবার মনে হয় আমার দেওয়া অ্যান্টিভাইরাস ডোজটা ঠিকঠাক কাজে দিয়েছে। উনি যে কতটা রাগে ফুঁসছে তা উনার ফর্সা চেহারাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। উনাকে এভাবে রাগে ফুসফুস করতে দেখে আমার মনে যে কি শান্তি লাগছে। আহ, আমার তো মন চাচ্ছে এখন রীতিমতো উড়াধুরা একটু লুঙ্গি ডান্স দেই, কিন্তু আপাতত ইচ্ছেটাকে দমন করে সাইডে রাখতে হবে। আর নাটকে ফোকাস করতে হবে, কি আর করার। এবার বুঝবা বাচ্চু তুমি কার সাথে পাঙ্গা নিছো। রক্তলাল চোখজোড়া মালিক এবার রাগে ফুঁসতে ফুঁসতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি উনার দিকে এই মুহূর্তে না তাকিয়েও নিনজা টেকনিক দ্বারা ঠিকই বুঝতে পারলাম উনি আমার দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে। হাবভাব এমন মনে হচ্ছে চোখ দিয়ে উনি আমাকে আজ বর্ষ করেই দিবেন। আমিও কম কিসের, উনি যে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কেয়ার করি না ভাব নিয়ে খুব মনোযোগ নয়নে রিক ভাইয়ের দিকে তাকিয়ে আছি। এই মুহূর্তে মুখের ভাবসাব এমন, আমার চোখ দুটো একটু ওই দিক এই দিক হলেই খুব গুরুত্বপূর্ণ কিছু একটা মিস করে ফেলবো। এবার উনি ফুঁসতে ফুঁসতে ব্লাস্ট হয়ে গেলেন। থুকু বেচারি টেবিলে খুব জোরে বাড়ি দিলেন। টেবিলে এভাবে হুটহাট বাড়ি দেওয়াতে আমি আর রিক ভাই অপ্রস্তুত হয়ে উনার দিকে ঘুরে তাকালাম। ফর্সা চেহারাটা পুরো লালবর্ণ ধারণ করেছে। কপালের দুই পাশের সবুজ রগগুলো ইতিমধ্যে ফুলে গেছে। উনার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি যে কতটা পরিমাণ রেগে আছে। উনাকে দেখে এখন আমার মনে হচ্ছে এই বুঝি বোমটা ব্লাস্ট হবে। কেন জানি এখন মনের এক সুপ্ত কোণায় ঢিপ ঢিপ ভয় লাগছে, কিন্তু উনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমি যে কোনো ভাবে ভয় পাচ্ছি। মুখের রিয়েকশন যথা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছি, না হলে উনাকে বাঁকা থেকে টেনে টুনে সজা করা আমার খেল খতম। উনি আমার দিকে আর রিক ভাইয়ের দিকে একবার তাকিয়ে রাগে কটমট করতে করতে ছাদ ত্যাগ করলেন। শালা উগন্ডার নাতি ভাঙবে তবুও মুচকাবে না। আমি আর রিক ভাইয়া কিছুক্ষণ উনার যাওয়ার দিকে তাকিয়ে হাফ ছেড়ে যেমন বাঁচলাম। ওইন তুই পারিস। আমি রিক ভাইয়ার থতমত খাওয়া কথায় হেসে দিলাম আর ভাব নিয়ে বললাম, দেখতে হবে না আমি কে। ভ্রু নাচিয়ে, আমি জোহরা আয়াত, বাবা মার একমাত্র সন্তান। পরিবারের সাথে নারায়ণগঞ্জে থাকি। এবার অটোপাসে পাশ করেছি। আর যে আমার ঠিক পাশে বসে আছে সে হলো আমার প্রাণপ্রিয় গুণধর ফুফাতো ভাই রেদওয়ান আহমেদ রিদ। আর যাকে আমরা কিছুক্ষণ আগে দুই ভাই বোন মিলে সেই পরিমাণ রাগা ছিলাম সে হলো আমার প্রাণপ্রিয় থুক্কু জল্লাদ বর আব্রাহাম জোনায়েদ, যার সাথে আমার কাকতাড়ুয়া ভাবে এক সপ্তাহ আগে পারিবারিক ভাবে কাবিন হয়েছে। বাকিটা পরে না হয় ধীরে ধীরে জেনে যাবেন। এখন গল্পে ব্যাক করা যাক। এই রিক ভাই, চলো তো আমরা নিচে যাই। গিয়ে তো অ্যাটলিস্ট দেখতে হবে আমার বেয়াদব জল্লাদটা করছে কি, আর ডোজটা ঠিকঠাক ভাবে আদৌ কাজ দিল কিনা। আয়াত বলল। নিচে এসে দেখি জল্লাদটা মুখে খুব রসকস নিয়ে শাকচুন্নির সাথে থুক্কু তার কাজিন মাইশার সাথে হলরুমে বসে কথা বলছে। আহ, কি প্রেম ভাব দুইজনের কথার মধ্যে। তাদের এত প্রেম দেখে আমার তো চোখে পানি এসে গেছে। কিন্তু এক মিনিট, এদের এত রুক্ষা সুক্ষা প্রেম কেন? ডোন্ট ওয়ারি বেইব, আমি এসে পড়েছি না। এখন আর রুক্ষ সূক্ষ্ম লাগবে না। আমি এখন টেলিমাশালা অ্যাড করে দিচ্ছি তোমাদের প্রেমে চান্দু। রিক ভাইয়াকে টেনে হাতে হাত রেখে তার দিকে তাকিয়ে চোখ টিপ দিলাম আর লজ্জা মিশিত কণ্ঠে একটু উচ্চ সুরে বললাম, যা দুষ্টু, তুমি যে কি বল না। তোমার কথা শুনলে কেমন যেন বড্ড প্রেম পায় আমার ঈশ্বর। রিক ভাই আমার কথায় শুনে বড় সর চোখে বিষম খেলেন। আমি তাকে ইশারা দিয়ে পরিস্থিতির 301 নাম্বার সংকেত বুঝালাম। সংকেত বুঝতে পেরে বেকুব রিক ভাই আমার নাক আলতো করে টেনে বললেন, ঠিকই বলছি আয়ু পাখি, হইছে, এখন আমাকে তোমার আর কিছু বলা লাগবে না। এবার চলো বাহিরে থেকে একটু হেঁটে আসি। আজ আবহাওয়াটা খুব মেঘলা মেঘলা রোমান্টিক ওয়েদার হয়ে আছে। এই ওয়েদারে যাবে আমার সাথে? হ্যাঁ, চল যাওয়া যাক। আমাদের দুইজনের কথোপকথন শুনে নিচের দুইজন যেমন প্রো লেভেলের ঝাটকা খেল। আমি তো তাদের রিয়েকশন দেখে আহ, কি শান্তি ফিলিংস হচ্ছে মনে।
আমি রিক ভাইয়ার হাত ধরে বাহিরে যেতে যেতে বললাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাসা থেকে বের হয়ে আমি আর রিক ভাইয়া কিছুক্ষণ একে উপরের দিকে গম্ভীর চাহিতে তাকিয়ে ফিক করে হেসে দেই, যাকে বলে অট্টহাসি। দূর থেকে কেউ একজন আড়ালে দাঁড়িয়ে এদের হাসি দেখে রেগে বোমটাস হয়ে চলে গেল। বুঝছিস আয়ু, তোকে দেখলে কেউ বলতেই পারবে না এমন একটা শান্ত স্বভাব মেয়ের মধ্যে যে এত কুবুদ্ধি চলে। অহহ সরি দৌড়াই। এভাবে হাসবে না একদমই বলে দিলাম। আর কিসের কুবুদ্ধি? হ্যাঁ, এইসব হলো আম্মুর স্টার জলসার কামাল, বুঝছো? ভাব নিয়ে বলল আয়াত। ইচ্ছে করে আমি আর রিক ভাইয়া সন্ধ্যার পর বাসায় ফিরলাম, কিন্তু যার জন্য এই হাড় কাঁপা কনকন শীতে এত দেরি করলাম তারই বাসায় কোনো হাদিস নেই। কি আর করা, মনের মধ্যে এক বস্তা ক্লান্ত। আর দ্য গ্রেট স্টার জলসা নায়িকাদের মতো বোঝে না সে, বোঝে না। অসহায় ফেস নিয়ে রুমে চলে আসলাম। রাত 10টায় আম্মুর ডাকে ডাইনিং টেবিলে আসলাম রাতের খাবার খেতে। টেবিলে এসে রতন আঙ্গুলের সাথে দেখা হলো আমার। ওরফে জল্লাদের মিষ্টি বাবাই আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, কি ব্যাপার মামুনি, কোথায় ছিলা এতক্ষণ? সে কখন থেকেই এসে বসে আছি, আজ বাবা মেয়ে একসাথে খাবো বলে, আর সেই তুমি এত লেট করে আসলে। আয়াত সরি আঙ্কেল, আমার জন্য তোমাকে এইভাবে অনেকক্ষণ ধরে বসে থাকতে হলো। আঙ্কেল তোমার জন্য আমি এইভাবে কেন ওইভাবে দাঁড়িয়ে থাকতেও রাজি। আলতো করে গাল টেনে মুচকি হাসি দিয়ে বলল, এবার বসতো মামুনি। টেবিলে বসতে গিয়ে বাঁধলো বিপত্তি। দুইটো চেয়ার খালি আছে, একটা ডান সাইডে জল্লাদ আর আমার প্রাণপ্রিয় ডেবিল বাবার মাঝে, আর একটা বাম সাইডে আমার প্রাণপ্রিয় সখা অর্ফে গুণধর রিক ভাইয়ের পাশে। এই তো মেঘ না চাইতে বৃষ্টি আমার কাছে। এই সুযোগ কি আর সহজে হাত ছাড়া করা যায়? আমি জল্লাদটার দিকে একবার আর চোখে তাকিয়ে ডেবিল স্মাইল দিয়ে রিক ভাইয়ের পাশে বসে পড়লাম। জল্লাদটার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে আর কোবরা মতো ফুসফুস করে ফুলছে। আমি বুঝি না বেটা হুদাই এত ফুসফুস করে কিল্লাই। যেই দিন এই ফুসফুসে ব্লাস্ট হবে ফুসতে ফুসতে, সেই দিন বুঝবো অতি ফুসফুসের ঠেলা। প্লেটের দিকে খেয়াল করে দেখি কাটা চামচ দিয়ে বেচারা রেজালাটাকে কেচকেচ করছে। বেচারা রেজালার এই অবস্থা দেখে আমার বড্ড মায়া হচ্ছে। যতই হোক প্রিয় খাবার বলে একটা কথা আছে, না হয় এর একটা তো বিহিত করতেই হবে, আর কেউর কথা না হোক বেচারা রেজালার কথা ভেবে হলেও। পাশের দিকে তাকিয়ে দেখি রিক ভাই খুব মজা করে খাচ্ছে, তো খাচ্ছে, ডানে বামে তাকাচ্ছে না। আইডিয়া। বলার সুরটা কিছুটা অভিমানী করে বললাম, এই রিক ভাই তুমি একা একা খাচ্ছ কেন? রিক ভাই আমার কথায় বেককলের মতো তাকালেন, যার অর্থ সে কিছু বুঝে নাই। আমি ইশারা দিয়ে তাকে টর্নেডোর সংকেত বুঝালাম আর অভিমানী সুরে বললাম, কই ভাবলাম সে আগের মতো একসাথে খাবো, আর তুমি আমাকে রেখে রেখে একা একা খাচ্ছ। রিক ভাই এবার ঠোঁট উল্টিয়ে কিউট ফেস করে বলল, সরি আয়ু পাখি, একদম ভুলে গেছি। আর এখনো তো আমার খাওয়া শেষ হয়নি, হা কর আমি তোকে খাইয়ে দিচ্ছি। তোর আর নিজের হাত দিয়ে খাওয়া লাগবে না। আমি খুশিতে গদগদ করে বললাম, কি ওর পুচপুচ, জলদি করে খাইয়ে দাও তো, খুব ক্ষুধা লেগেছে। রিক ভাইয়া আর আমার বন্ডিংটা হলো ঠিক ভাই কম বন্ধু বেশি। তার সাথে যখন দেখা হয় আমাকে আদর করে কম বেশি, মাঝে মাঝে নিজের হাত দিয়ে খাইয়ে দেয়। এটা আমার পরিবারের কাছে নর্মাল, তাই তারা নীরবে খাচ্ছে, কিন্তু জল্লাদের কাছে তো এটা বদহজম নর্মাল। এবার বুঝবা বাচ্চু, নিরহ একটা রেজালার উপর অত্যাচার করার ফল। আর চোখে খেতে খেতে জল্লাদটার দিকে তাকিয়ে দেখি সে চোখ বন্ধ করে তার হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কি তুমি রাগ কমাছো কেন? তোমার হাতে খাওয়ার মজাই আলাদা, বুঝছো রিক ভাই, আমি তো সারা জীবন এভাবেই তোমার হাতে খেতে পারবো। রিক ভাই দিকে তাকিয়ে বলে উঠলাম। লাগা লাগা প্রো ঝাটকা লাগা। জল্লাদটা আর চুপচাপ বসে থাকতে পারলো না, টেবিল থেকে উঠে দাঁড়িয়ে আমাকে তার কোবরা লুক দিয়ে রুমে চলে গেল হন হন করে। আহ কি শান্তি লাগছে মিস্টার কোবরাকে অশান্ত করে। কই ভাবলাম কম্বল মুড়ি দিয়ে একটা আরামে ঘুম দিমু, আর এখন কোবরা নিউজ পাঠাইছে যে ছাদে যেতে হবে। কেমনটা লাগে খাট থেমে নামতে নামতে। এটা তোর জিন্দিগিতে ভালা হইব না কইয়া দিলাম তোরে। ছাদে জল্লাদ কই আমি তোরে, দূরলো ঠেলায় ভাল লাগে না, এখন ছাদে যেতে হইব। না যাওয়ার শর্তেও অলসতা ঠেলে রুম থেকে বের হতে হলো। ছাদের সিঁড়ির কাছাকাছি এসে দেখি শাকচুন্নিটা থুকু মাইশা বেপি হাতে এক কাপ রং চা নিয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে খুব স্টাইল ভাবে ছাদে যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে বললাম, এই কি তুমি কি করছো? মাইশা আমার কথায় কিছুটা থেমে ঘুরে তাকালো। কি করছি মানে? ছাদে যাচ্ছি, তুমি দেখছো না আজিব? তা তো দেখতে পাচ্ছি যে তুমি ছাদে যাচ্ছ, কিন্তু আমি তা বলিনি। আমি বলছি যে সে যাচ্ছ তো যাচ্ছ, সাথে রং চা নিয়ে যাচ্ছ কেন? মরার ভয়টয় নাই মনে?
আহারে বয়সী বা কত হবে তোমার? কি বলতে চাচ্ছ তুমি? বলি মাথা কি ঠিক আছে তোমার? আর রংচা এর সাথে মরার কি সম্পর্ক? বিরক্তি হয়ে সম্পর্ক আছে বলেই তো বলছি। সাধে কি বলছি? তুমি তো এই চাটা নিয়ে ছাদে যাচ্ছ, নিশ্চয় ছাদে গিয়ে খাবা, যেহেতু আজ হাড় কাঁপা কনকন ঠান্ডা পড়েছে আজ। তো আরে বেকুব থুক্কু বোকা মেয়ে, কথা তো শেষ করতে দাও আগে। বলো কিছুটা। বিরক্তি হয়ে তুমি তো ছাদে গিয়ে মজা করে ধোঁয়া উড়িয়ে এই চাটা খাবা। ছাদে যে আরো মানুষ আছে থুক্কু, আরে তাদের মানুষ বলছি কেন আমি? তাদের তো আর মানুষ বলা যায় না, সরি, ভুলগুলো মাফ করবেন। কিছুটা উপরের দিকে তাকিয়ে অসহায় ফেস করে বলল। সে যাই হোক, এখন পন্টে আসা যাক। প্রেতনা, ভূত, শাকচুন্না, শেওলা গাছের প্রেতনি, হাড় কাঁপা শীতের ভূত, নারিকেল গাছে প্রেতনি, তার প্রেমিক প্রেত আত্মা, তাদের কথা তো কিছু ভাবো। তোমার এই রং চা দেখে যদি তাদের খেতে মন চায়, তাদের অত একটা ছোট মন বলে কথা আছে। আর তার থেকে বড় কথা হলো, রং চা না খাওয়ার দুঃখে যদি তোমার গাড় মটকিয়ে দেই রাগে, তখন না চাইতেও তোমাকে অকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কিছুটা হতাশ হয়ে বলল। তত তো মায়াদেরও ছাছাদে ভভূত আছে, কিছুটা তো তলিয়ে আছে কি না জানি না, তবে শুনছিলাম ছোট থাকতে দাদুর কাছে হয়তো এখনো আছে। কিছুটা চিন্তিত হয়ে, তাহলে এখন কি করব? কি আর করবা, তাদের থেকে হাত জোর করে মাফ চাও, যদি সহানুভূতি হয়ে মাফ করে দেয় তোমাকে তারা। বেকুব মাইয়া। আচ্ছা ঠিক আছে, কই ভাবলাম কম্বল মুড়ি দিয়ে একটা আরামে ঘুম দিমু, আর এখন কোবরা নিউজ পাঠাইছে যে ছাদে যেতে হবে। কেমনটা লাগে বেটা তোর জিন্দিগিতে ভালা হইব না, কইয়া দিলাম তোরে সাদে জল্লাদ, কই আমি দুর্লো ঠেলা, এখন ছাদে যেতে হইব। না চাওয়ার শর্তেও অলসতা ঠেলে রুম থেকে বের হতে হলো। ছাদের সিঁড়ির কাছাকাছি এসে দেখি শাকচুন্নিটা থুক্কু মাইশা বেপি হাতে এক কাপ রং চা নিয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে খুব স্টাইল ভাবে ছাদে যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে বললাম, এ কি তুমি কি করছো? মাইশা আমার কথায় কিছুটা থেমে ঘুরে তাকালো। কি করছি মানে? ছাদে যাচ্ছি, তুমি দেখছো না আজিব? তা তো দেখতে পাচ্ছি যে তুমি ছাদে যাচ্ছ, কিন্তু আমি তা বলিনি। আমি বলছি যে সে যাচ্ছ তো যাচ্ছ, সাথে রং চা নিয়ে যাচ্ছ কেন? মরার ভয়টয় নাই মনে? আহারে বয়সী বা কত হবে তোমার? কি বলতে চাচ্ছ তুমি? বলি মাথা কি ঠিক আছে তোমার? আর রং চা এর সাথে মরার কি সম্পর্ক? ভাবুক হয়ে সম্পর্ক আছে বলেই তো বলছি, সাথে তো আর বলছি না। তুমি তো এই চাটা নিয়ে ছাদে যাচ্ছ, নিশ্চয় ছাদে গিয়ে খাবা, যেহেতু হাড় কাঁপা ঠান্ডা পড়েছে আজ। তো আরে বেকুব থুক্কু বোকা মেয়ে, কথা তো শেষ করতে দাও আগে। বলো কিছুটা। বিরক্তি হয়ে তুমি তো ছাদে গিয়ে মজা করে ধোঁয়া উড়িয়ে এই চাটা খাবা। ছাদে যে আরো মানুষ আছে থুক্কু, আরে তাদের মানুষ বলছি কেন আমি? তাদের তো আর মানুষ বলা যায় না, সরি, ভুলগুলো মাফ করবেন। কিছুটা উপরের দিকে তাকিয়ে অসহায় ফেস করে বলল। সে যাই হোক, এখন পন্টে আসা যাক। প্রেতনা, ভূত, শাকচুন্না, শেওলা গাছের প্রেতনি, হাড় কাঁপা শীতের ভূত, নারিকেল গাছে প্রেতনি, তার প্রেমিক প্রেত আততা, তাদের কথা তো কিছু ভাবো। তোমার এই রং চা দেখে যদি তাদের খেতে মন চায়, তখন তাদেরও তো একটা মন বলে কথা আছে। আর তার থেকে বড় কথা হলো, রং চা না খাওয়ার দুঃখে যদি তোমার গাড় মটকিয়ে দেই রাগে, তখন না চাইতেও তোমাকে অকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কিছুটা হতাশ হয়ে বলল। তত্ত্বতমায়দেরও ছাছাদে ভভূত আছে, কিছুটা তো তলিয়ে আছে কি না জানি না, তবে শুনছিলাম ছোট থাকতে দাদুর কাছে হয়তো এখনো আছে। কিছুটা চিন্তিত হয়ে, তাহলে এখন কি করব? কি আর করবা, তাদের থেকে হাত জোর করে মাফ চাও, যদি সহানুভূতি হয়ে মাফ করে দেয় তোমাকে। বেকুব মাইয়া। আচ্ছা ঠিক আছে। ছাদে এসে দেখি সিনিয়র ভিএস জুনিয়র একজোট হয়ে বসে আছে আড্ডা দিবে বলে। আমি বুঝে পাই না, এই হাড় কাঁপা কনকন শীতের মধ্যে আড্ডা দেওয়ার জন্য তাদের চোখে কি ছাদি পড়ল? মনের মধ্যে এক বস্তা দুঃখ নিয়ে আম্মুর আর রিত ভাইয়ার মাঝে এসে বসলাম। ফিরে আসতে এত দেরি কেন করলি? কিছুটা ফিসফিস করে বলল রিত। আমিও কিছুটা ফিসফিস করে বললাম, আরে বল না। ফ্রিতে শাকচুন্নিরে একটু টাইট দিতে গিয়ে লেট হয়ে গেল। শাকচুন্নিও কি হয় আবার? কিছুটা ভাবুক হয়ে আমি রিত ভাইয়ার রিয়েকশন দেখে ফিক করে হেসে দিয়ে বললাম, আরে হয় হয় আলতা, ও হয় সে তুমি বুঝবা না। আমরা এখানে গল্পগুজব করতে একজোট হয়েছি, এভাবে কানে কানে ফিসফিস করতে না। রাগে গোজগোজ করতে করতে বলল আব্রাহাম। অহহ তরি কোবরা থুক্কু ভাইয়া, আমি ঠিক বুঝতে পারিনি। আমরা যে গল্প করার জন্য একজোট হয়েছি। আচ্ছা আমরা কি নিয়ে ঠিক গল্প করব? না, আই মিন, একটু বলে দিলে সুবিধা হয় আর কি। আসলে আমরা যখনই এমন একজোট হয়েছি, তখনই সে পুরানো ভাঙা টেপ রেকর্ড আপনার রেজাল্ট
কাজ ব্লা 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 ওসব শুনতে শুনতে সব মুখস্থ করে ফেলছি তো তাই আর কি। বলছিলাম নতুন কিছু শোনা বাকি থাকলে বলিয়েন। সে পুরানো স্লোগান রেকর্ড শুনতে আর ভালো লাগে না। আর আমি জানি আপনারও সব সময় নিজেতেই এক স্লোগান অন্যের মুখ থেকে শুনতে শুনতে ভালো লাগে না, আর আমার তো আলতা ভালো লাগে না। আমি দিতে দিতে বলল আয়াত। তো তোমার ঠিক কি ভালো লাগে শুনি। আগে দাঁতে দাঁত চেপে আব্রাহাম বলল। চেহারাতে নিমিষে লালবাতি ধারণ করেছে, এর আগে কেউ তার সাথে এভাবে কথা বলেনি। কিছুটা ভাবুক হয়ে বলল, আমার তো সবই ভালো লাগে, শুধু আপনার কোবরা লুক বাদে 32 পাতি বের করে বলল আয়াত। আমার কথা শুনে ছাদে একটা ছোটখাটো হাসির রোল পড়ে গেল। ভাবস তুমি কি জানো তুমি যে মন ভালো করার মেডিসিন। তোমার কথাগুলো শুনলে নিমিষে মন ভালো হয়ে যায়। কিছুটা মুচকি হাসি দিয়ে সাফা জল্লাদের বোন অর্ফে রিদ ভাইয়ার বাস থুককুকরাস। ভালো হবেই না কেন, ও যে একটা আস্তা মন ভালো করার মেশিন, তাই তো ওকে আগে ভাগে থেকেই বুকিং করে ফেলছি নিজের ছেলের জন্য, রতন আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন গেমটা স্টার্ট করি, কথা তো পরেও বলা যাবে। রিদ, এই রিদ ভাই কি গেম খেলবো আমরা? এই তোর না ঘুম পাইছে? চোখ দুটো ছোট করে যা, ঘুমাইতে যা। হ্যাঁ, সে তো পেয়েছিল, কিন্তু তোমার কথা শুনে ঘুম এখন ছাদ দিয়ে পালাইছে। ভাবস আমি বলছি আমরা এইখানে এখন আন্তাক্ষরী খেলবো, কিন্তু একটু ভিন্নভাবে, কিছুটা ট্রুথ ওর ডেয়ার মতো বোতলের মাধ্যমে খেলবো। বোতলটা যার দিকে ঘুরবে তাকে গান, আবৃত্তি, কিছু প্রশ্নের ওর এসব জিজ্ঞাসা করা হবে এবং যাকে যা বলা হবে তাকে তা করতে হবে, নো এক্সকুশ। ওকে বুঝবার পারবার লাগছি মই। সাফা আচ্ছা আমি এখন বোতলটা ঘুরাচ্ছি, সবাই কিছুটা গোল হয়ে বসো। ওকে স্টার্ট। সবার বোতলের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। বোতলটা ঠিক কার দিকে থামে দেখার জন্য ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মাইশা কাছে গিয়ে থামলো। আমি আগে থেকে বলে নিলাম আমি গান টান গাইতে পারি না, তাই আমাকে কেউ গান গাইতে বলবা না ভাব নিয়ে। শাকচুন্নি তোরে গান গাইতে কে কইব মনে মনে। আচ্ছা মাইশা বেপিকে আই মিন আপুকে আমি জিজ্ঞাসা করি। কেউর কোন সমস্যা নেই তো আমি জিজ্ঞাসা করলে? আরে না, কার কি সমস্যা থাকবে, করুক সাফা। ওকে কিছুটা ভাবুক হয়ে, আচ্ছা মাইশা আপু লাস্ট কবে বেকা হইছো থুককু ছেকা খাইছো? আয়াত যে এমন একটা প্রশ্ন করে ফেলবে তাও সবার সামনে, তা মাইশা বুঝতে পারেনি। ও আয়াতের দিকে বিষম খেয়ে তাকিয়ে আছে, কি বলবে এখন, সত্য বললে সবাই কি মনে করবে? আরে আরে বলো ফেল, তো কিছু হবে না, এটা গেমি। মাইশা চোখ বন্ধ করে বলে ফেললো লাস্ট 1 সপ্তাহ আগে। অহ তাই তো বলি, জল্লাদের সাথে এত কিসের ঘষাঘষি শাকচুন্নি, লুচ্ছি মাইয়া বিড়বিড় করে। আচ্ছা, আবার বোতল ঘুরানো হোক, এভাবে বসে থাকলে তো আর হবে না, গেম কন্টিনিউ করতে হবে। রিদ, বোতল আবার পুনরায় ঘুরানো হলো। ঘুরতে ঘুরতে এবার এসে থামলো রিদ ভাইয়ার কাছে। রিদ ভাইয়া আমার দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে, যার অর্থ তুই আমারে ভুলে টুলেও কিছু জিজ্ঞাইবি না। আমি ডেভিল স্মাইল দিয়ে আছি। রিদ ভাইয়ার দিকে কিছু বলার আগেই সাফা বলে উঠল, আমি জিজ্ঞাসা করি উনাকে। রিদ ভাইয়া খুশিতে কিছুটা গদগদ করে বলল, হে হে করুন। আচ্ছা আপনি কি কখনো কাউর প্রেমে পড়েছেন বা কাউকে ভালোবাসেন? কিছুটা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাফা রিদের দিকে। মম, ভালোবাসি কিনা ঠিক জানি না, বা প্রেমে পড়েছি কিনা তাও জানি না, শুধু বলতে পারি তার সাথে প্রথম চোখে চোখ রাখাতে বুকের বা পাশে পিনপিন এক অদ্ভুত ব্যথা অনুভব হয়েছে। তার কথা বলা, তার টোল পড়া আঁকা বাঁকা দাঁতের খিলখিল করে হাসি, সব যেন এই বুকে এসে কোথাও খুব জোরে লাগে। সে যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন কিছু না বলতে পারা, হার্ট দূরত্ব বিট করা, আমার এসব নামহীন অনুভূতিকে ঠিক কি বলা যায় তাও আমার জানা নেই। আমাকে নিয়ে সে কি ভাবে তাও জানি না। আমি শুধু বলতে পারি তাকে আমার চাই, খুব করে চাই। লাস্টের কথাগুলো সব একদমে সাফার দিকে তাকিয়ে বলল, চোখে চোখ পড়াতে সাফা কিছুটা লজ্জায় লাল নীল হয়ে গেল। অল্লেওয় বাবা, তুমি তো দেখছি টুরুরুরু লাভে আক্রান্ত হয়েছ রিদ ভাইয়া। এখন তোমার কি হবে? আমার বিপরীতে? রিদ ভাইয়া চোখ পাকিয়ে বলল, আইউ। সাফা আচ্ছা আচ্ছা বোতল ঘুরানো যাক। এবার বোতল ঘুরতে ঘুরতে থামলো আমার ডেভিল বাবার সামনে। আব্বুর মুখে যে এতমন একটা হাসি হাসি ভাব ছিল, নিমিষে কিছুটা চুপসস হয়ে গেলেন চিপসের মতো। আমি আব্বুর দিকে উৎসুক নিয়ে বললাম, আমি আব্বুকে প্রশ্ন করতে চাই। হে হে করো মামানি, রতন আঙ্কেল। ধন্যবাদ আঙ্কেল। আব্বু আমার দিকে আর রতন আঙ্কেলের দিকে কিছুটা চোখ ছোট করে তাকিয়ে আছে। আমি তো এক্কা না করে বললাম, রতন আঙ্কেল থেকে কিছু দিন আগে শুনেছিলাম তুমি আম্মুকে কলেজ থেকে তুলে এনে বিয়ে করেছো, কথাটা কি সত্য আব্বু? আব্বু আমার কথা শুনে চোখ রাঙিয়ে রতন আঙ্কেলের দিকে তাকালেন।
এমন করে তাকাসকে কে দোস্ত, রতন আঙ্কেলের অবস্থা এখন ছেড়ে দে বাপ, বাঁচি আমি। এমন কিছুই হয়নি আব্বু গম্ভীর হয়ে বললেন। আচ্ছা মামুনি, এভাবে বসে থাকলে কি হবে, বোতল গুড়াও। হ্যাঁ গুড়াচ্ছি আঙ্কেল। ইচ্ছে না থাকার সত্ত্বেও বোতল আবার গুড়ানো হলো। সবাই টান টান ভাব নিয়ে আবার তাকিয়ে আছে কার দিকে যায় দেখার জন্য। বোতল গুড়তে গুড়তে কোবরার কাছে গেল, কিন্তু ভাগ্য খারাপ বলে একটা কথা আছে, বাতাসে ঘুরে আমার কাছে এসে থামলো। ভাবসকে আমি দিব, কেউ দিবা না প্লিজ। ভাবস, আমি শুনেছি তুমি অনেক ভালো গান গাও, তো অনেক তো প্রশ্ন করা হলো, এবার একটা গান শোনা যাক আগ্রহ নিয়ে। সাফা কথায় সবাই বেশ আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আব্রাহাম সহকারে। এখন নিজেকে সেলিব্রিটি থেকে কম মনে হচ্ছে না। আমি কিছুটা ভাব নিয়ে বললাম, হ্যাঁ সে একটা গান গাওয়া যেতেই পারে, তোমরাও কি মনে রাখবা আমাকে? আমি গলার সুরটা কিছুটা খাক খাক করে বললাম, রেডি। চাঁদেও চিনে না, সূর্যেও চিনে না, চাঁদের বাতির কসম দিয়ে ভালবাসালি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি। আব্রাহামের দিকে কিছুটা তাকিয়ে, এখন তো চাঁদেও চিনে না, আমারে সূর্যেও চিনে না, চিনবো কেমনে, যে চিনবো সেও তো চিনে না। আব্বুর দিকে তাকিয়ে, গান শেষ। আমার ঘুম পাইছে, আমি গেলামে বলে আয়াত উঠে চলে গেল। এখানে সবাই টাস্কি খেয়ে বসে আছে আয়াতের গান শুনে। আয়াত, আল্লাহ গো, এই এলিয়েন গুলা কি আসবো? সে কখন থেকে এই 5 নাম্বার ঘাটের কালা পানির সামনে দাঁড়িয়ে আছি। কেমনটা লাগে, মনটা চাচ্ছে এখন 400 টাকা দিয়ে মানুষ ভাড়া করে এনে এদের কিছুক্ষণ কেল্লাই, যদি মনে এতে কিছু শান্তি পাই। কিরে এত হাইপার হয়ে আছিস কেন? পিছে তাকিয়ে দেখি রিদ ভাই দাঁড়িয়ে আছে। তুই ঠিক আছিস তো? কপালে হাত দিয়ে, না কপাল তো গরম না, তাহলে তুই এত ফুসফুস করছিস কেন? তুই কি ভুলে গেলি ফুসফুস করা যে আব্রাহামের ডিউটি তোর? না কিছুটা চিন্তিত ভাবে নে। আয়াতে একদম কথা বলবা না বলে দিলাম। আসার কথা ছিল কয়টা তোমাদের? হিমম রাগে গোজগোজ হয়ে বলো, এখন চুপ কেন? কয়টা আসার কথা ছিল তোমাদের ঠিক? আমি বাসা থেকে বের হওয়ার সময় বলিনি যে আমার একটু কাজ আছে রিদ ভাই, তাই আমি আগে বের হলাম। তুমি বাকি সবাইকে নিয়ে 10টার মধ্যে তুমি ঘাটে থাকবা। এখন কয়টা বাজে বলতো? না থাক, তোমার আর কষ্ট করে বলা লাগবে না, আমি বলছি 10:45 বাজতে চললো। 45 মিনিট ধরে আমি এই কালা পানির সামনে দাঁড়িয়ে আছি আর তার উপর ফোন করছি, তাও ধরছো না। রাগমু না তো কি করমু? নাচমু আমি? আবার বলছো ফুসফুস করা তো আমার ডিউটি না? উমি জল্লাদ বেটার, কিছুটা চিল্লিয়ে, বাইদা রিকশা। তুমি একা কেন? কোবরার দলবল কই? রিদ আসতেছে, সবাই পিছে আছে। আর তুই এত হাইপার লুক দিয়ে থাকিস না বইন, শান্ত হয়। বাই দা ওয়ে, আজ কিন্তু শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে। আই এম ড্যামং সিউর কেউ একজন তো আজ কিছু ফেল করবে, ভাবুক হয়ে। আয়াত লেট করে এসে এখন কমপ্লিমেন্ট দিচ্ছ? তোমার এই কমপ্লিমেন্ট দিয়ে আমার রাগ কমানো যাবে না মুহ, কিন্তু হে আইসক্রিম খাওয়ালে কিছু কমতেও পারে, কিছুটা ভাব নিয়ে। অলে আমার আইসক্রিম বুড়ি রে, দাঁড়ায় আমি নিয়ে আসছি, কিছুটা গাল টেনে বলল রিদ। দূর থেকে কেউ একজনের চোখ জোড়া যেন এই সাদা শাড়ি পরিহিত অরূপসীর মধ্যে এসে থমকে গেল। সে দৃঢ়পায় আয়াতের সামনে এসে দাঁড়ালো এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তাকে। চোখে মোটা করে কাজল দেওয়া, নাকে ছোট একটা নাকফুল পরা, রোদের আলোয়তে কিছুটা চিকচিক করছে। ঠোঁটে নোট ক্লার লিপস্টিক, এক হাত ভরতি কাচের কালো রেশমি চুড়ি আর এক হাতে সিলভার ক্লার এর হাত ঘড়ি। চুলগুলো ছাড়ানো, যা বাতাসে দোল খেলছে কিছুটা। চেহারাতে তেমন কোন মেকআপের ছাপ নেই। সাদা শাড়িতে আর এই হালকা সাজে তার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। আজকে শাড়ি পরাতে আয়াতকে আর পিচ্ছি পিচ্ছি লাগছে না। এখন মনে হচ্ছে ওকে এভাবে দেখে সারা জীবন হয়তো পার করে দিতে পারবো। কেন জানি এখন বুকের বা পাশে পিং পিং ব্যথা অনুভব হচ্ছে। বুকে হাত দিয়েই আয়াতের দিকে তাকিয়ে আছি। কি সাংঘাতিক ব্যাপার ভাবা যায়। আব্রাহাম জোনায়েদ যে কিনা কোন মেয়ের দিকে ভুলেও তাকায়নি আজ পর্যন্ত, সে কিনা আজ এই মেয়ের দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভাগ্যিস আজ চশমাটা পরেছিলাম। অবশ্য এই মেয়ে বলছি কেন? অত আমার বিয়ে করা বউ? বউ? হ্যাঁ বউই তো। বুকে হাত বুলিয়ে ঠোঁটের নিচের কিছু অংশ কামড়িয়ে নিঃশব্দে হাসলো আব্রাহাম। একটু ফিলিংস দিয়ে দিলাম, আপনারা ও কি মনে রাখবেন? আয়াত থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকিয়ে খেয়াল করে দেখি কয়েকজন আয়াতের দিকে হা করে তাকিয়ে আছে। এমন হাবভাব তাদের দেখে মনে হচ্ছে ওরা চোখ দিয়েই ওকে গিলে খাচ্ছে। মনের মধ্যে যে ভালো লাগা কাজ করছিল এখন নিমিষে এক বস্তা রাগ ভর করছে আয়াতের উপর। ওকে কে বলছিল আজ শাড়ি পরতে? ফাজিল মেয়ে, সব সময় আমাকে রাগাতে ওর ভালো লাগে। আয়াত সামনে গিয়ে ধমকের শুরু বলে উঠল, এই মেয়ে, এই তুমি শাড়ি পরেছ কোন সাহসে?
তুমি কি জানো শাড়িতে যে তোমাকে এই ঘাটের ওই বট গাছের প্রেতনি লাগছে পুরা? লোকে এখন কি বলবে? দ্য গ্রেট আব্রাহাম জোনায়েদের বউ একজন প্রেতনি ভাবা যায় ডিসকাস্টিং। কিছুটা রেগে লালবাতি হয়ে বলল আব্রাহামের। হঠাৎ এমন ধমকে আয়াতের হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল, যা কিছুক্ষণ আগে রিদ এনে দিয়েছিল। সবে মায় একটা বাইট দিয়েছিল। আয়াত অসহায় ভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। এইভাবে যে একটা নিরহ আইসক্রিমের প্রাণটা চলে যাবে ও বুঝতে পারেনি। আইসক্রিমের থেকে চোখ সরিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে রেগে বোম হয়ে বলল, আপনি কি জানেন আপনি যে একটা গরিলা? অবশ্য জানাবেন, বাকি করে গরিলারা তো আর বুঝে না সে যে গরিলা। হোয়াট টট? কি বলছো কি তুমি? একটা মহান কাজ করছি আপনাকে সত্যিটা আজ বলে। আপনি যদি গরিলা না হতেন তাহলে কি এভাবে চিল্লাতেন? আপনার চিল্লানো সহ করতে না পেরে বেচারি আইসক্রিম আমার হাত থেকে বিনা নোটিশ সুইসাইড করে নিল কিছুটা আফসোস সুরে। তুমি কি জানো তুমি যে পাগল? অবশ্য জানবাই বা কিভাবে? কিছুটা আফসোসের সুরে বলল। পাগলে কি জানে সে পাগল? কি বললেন আপনি? আপনার সাহস কি করে হলো আমাকে পাগল বলার? বলি আমি যদি পাগল হই, আপনি কি একটা লেজ কাটা টিকটিকি, সাথে বেরং বাজে গিরগিট, জল্লাদের বড় ভাই, ফুসফুস কোবরা, অ্যাটিটিউডের দোকান আরো আসে এখন মনে আসতেছে না ঠিক তাই এখন না চাইতেও ওই ড্র করলাম কথাগুলা। আপনিও কি মনে রাখবেন আমাকে ভাব নিয়ে? আব্রাহাম যেমন বিষম খেল, তার এত সুন্দর সুন্দর নাম শুনে আনমনে আয়াতের দিকে তাকিয়ে বলল, মনে রাখার মতো কিছু করেছো যে মনে রাখবো তোমাকে? আয়াত ছোট করে চোখ পাকিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তো মনে রাখার মতো কিছু করিনি। শাকচুন্নি তো করো সে। কি বললি পিছে তো দেখো ভাইয়া। আব্রাহাম পিছে তাকিয়ে দেখে মাইশা দাঁড়িয়ে আছে। অহহ বেবি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো নৌকায় উঠতে হবে তো। আমি খুব এক্সাইটেড তোমার সাথে আজ ঘুরবো বলে। হাতে হাত ধরে মাইশা বলি, এটা করোনা টাইম, তাই একটু দূরত্ব বজায় রেখে চলো। হাত ছাড়াতে ছাড়াতে কিছুটা বিরক্ত সুরে নৌকা থেকে নেমে সবাই অটোতে উঠলাম। উদ্দেশ্য সাবদি গোলাপ গ্রামে যাব। প্রায় ৪৫ মিনিটের মধ্যে আমরা এসেও পড়লাম গোলাপ গ্রামে। গেট দিয়ে ঢুকে আমি তো সামনের ব্যক্তিকে দেখে নৌকা থেকে নেমে সবাই অটোতে উঠলাম। উদ্দেশ্য সাবদি গোলাপ গ্রাম যাব বলে। প্রায় ৪৫ মিনিটের মধ্যে আমরা এসেও পড়লাম। এই ৪৫ মিনিটে বেচারার কোবরার অবস্থা ফুসতে ফুসতে পুরা নাজেহাল ছিল। কারণটা হলো আমার প্রাণপ্রিয় সখা অর্ফে রিদ ভাই। আয়াত গেট দিয়ে ঢুকে আমি কিছুটা সামনের ব্যক্তিকে দেখে আমি খুশিতে আটকখানা হয়ে কিছুটা উত্তেজিত হয়ে, এই মায় এত এই রিদ। আব্রাহাম কি হলো? ভিতরে না গিয়ে এভাবে উল্লুকের মতো দাঁড়িয়ে আছো কেন? রুজুগোল কিছুটা নাচিয়ে বলল। আয়াত শালা উগন্ডার নাতি, আমাকে উল্লুক বলা? দাঁড়াও দেখাচ্ছি মজা চান্দু। তুমিও কি মনে রাখবে আমাকে? মনে মনে সামনের দিকে তাকিয়ে কিছুটা লজ্জা ভাব টেনে এনে বললাম, ছেলেটা কি জোসনা? ওয় কি কিউট, পুরাই হ্যান্ডসাম মুন্ডা। আমি তো রীতিমতো প্রথম দেখাই ফিদা। এত কিউট কেন পোলাটা? কথাটা বলেই জল্লাদের দিকে তাকালাম। জল্লাদটা কোবরা মতো রাগে ফুঁসছে। এবার আমার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো সামনে থাকা এক সুদর্শন যুবকের দিকে। ছেলেটাকে দেখে জল্লাদের চেহারা পুরাই লাল নীল বাতি ধারণ হয়ে গেল, সাথে ভ্রুজোড়া গুলো কুঁচকে রেখেছে। তাকে দেখে বুঝাই যাচ্ছে ইতিমধ্যে উনি ব্লাস্ট হবে। তাই অ্যান্টিভাইরাস ডোজটা কাজে লাগিয়ে উৎসাহিত হয়ে বললাম, ঈশ্বর, আগে যদি জানতাম এত কিউটি হ্যান্ডসাম মুন্ডাও আছে দুনিয়াতে। আব্রাহাম তাহলে কি করতা? চোখ দুইটো ছোট করে পাকিয়ে জিজ্ঞেস করলো। আয়াত হায়রে, ডোজটা তো সেই কাজে দিয়েছে মনে হচ্ছে। আয়ু এখন ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে এই সংগ্রাম পোড়া গন্ধে অভিযান চালিয়ে যেতে হবে মনে মনে। মুখে আবার লজ্জা আভা টেনে বললাম, তাই করতাম যা অন্য সবাই করত। আব্রাহাম হাত জোড়া টেনে সামনে দাঁড় করিয়ে চোখ মুখ শক্ত করে ভ্রু কুচকে বলল, তা অন্য সবাই ঠিক কি করতো শুনি? ফুসফুস করতে করতে আয়াত তার হাল দেখে আমার এখন রীতিমতো উড়াধুরা নাগিন গিন গিন গানে নাচতে মন চাচ্ছে। কিন্তু ইচ্ছেটাকে আপাতত সাইডে রাখতে হবে, কি আর করার। চোখ দুইটো ছোট করে বললাম, কি আর করতো? তারিফ করতো, প্রেম করতো ছেলেটা, কিন্তু দেখতে সেই পুরাই বাস থুকু ক্রাশ খাওয়ার মতো পোলা। ঈশ্বস ঘুরে ছেলেটার দিকে কিছুটা তাকিয়ে আমার কথা শেষ হওয়ার আগেই কোবরা রেগে লাল নীল বেগুনি বাতি হয়ে আমার হাতের কবজি শক্ত করে টেনে বলল, আব্রাহাম চলো, তোমার আর এসব গ্রাম ট্রাম আর দেখা লাগবে না। চেহারাটা রক্তিম ধারণ করে বলল, অনেক দেখে ফেলেছো, এখন চলো। আয়াত, আরে ওয়, কি করছেন? কি এভাবে টানাটানি কেন করছেন? ছাড়ুন, ব্যথা লাগছে তো। আব্রাহাম লাগার জন্যই ধরেছি, চোয়াল শক্ত করে। আয়াত এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে, কোন দুঃখে যে এই উগন্ডার নাতিকে রাগাতে গেলাম।
এই রিক ভাই, তুমি কই? এই নিরহ বাচ্চা মেয়েটাকে একটু বাঁচাও এই কোবরার ছোবলা থেকে। হলরুমে বসে আছি, আসলে বসে আছি বললেই ভুল হবে। ঠিক রিক ভাইয়া আর সাফা আমাকে এক প্রকার জোর করে বসিয়ে রেখেছে লুডো খেলার জন্য। একে একে ওদের দুইজনের ছক্কা উঠে গেছে, এখন শুধু আমারই বাকি। অসহায় এক নিরহ মেয়ের মতো বসে আছি ছক্কা উঠবে বলে বলে। রিক ভাইয়ার দুই গুটি আমার কোট দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ প্লিজ, এবার ছক্কা ছক্কা বলে চাল দিচ্ছি। অবশেষে আমার ছক্কা উঠলো। আমি এক গাল হাসি দিয়ে বললাম, আপতেরা কেয়া হোগা রিক ভাই। রিক বলি, শুকুনের দোয়া গরু মরে না, বুঝেছিস? ছক্কা উঠলে কি হবে, আগে 3-5 উঠে খেয়ে দেখা ভাব নিয়ে। আয়াত দেখা যাবে বলে আমি চাল দিলাম। ভাগ্য খারাপ বলে একটা কথা আছে, যা রিক ভাইয়ার সাথে হলো। আমি একে একে রিক ভাইয়ার পাকা দুই গুটি খেয়ে ফেললাম। আমি এক গাল টেবিল স্মাইল দিয়ে রিক ভাইয়ার দিকে তাকালাম, ভ্রু জোড়া নাচিয়ে বললাম, কি রিক ভাই, কেমন দিলাম চোখ টিপ দিয়ে? রিক, দূর বাল, যাহার খেলমু না। আয়াত বলি, ছোটবেলার খাইছিলাম সুজি, আমি সবই বুঝি বলে একটা মেকি হাসি দিলাম। এর মধ্যে কলিং বেল বেজে উঠলো। আমি রিক ভাইয়ার আর সাফার দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করছি কেউ উঠবে কি না। না, এদের মধ্যে কেউ উঠবে বলে মনে হয় না। আমাকেই যেতে হবে। দূর অলসতা ঠেলে ঠুলে দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখি রতন আঙ্কেল আসছে, সাথে আরো একজন এসেছে। আঙ্কেল, ওই তো আব্রাহাম নিচে আসছে। বাবা তুমি গিয়ে কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি বলে মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আব্রাহাম মুগ্ধ, তুই এখানে? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ দোস্ত। তুই দেশে কবে আসলি? সিঁড়ি দিয়ে নামতে নামতে মুগ্ধ, রাখ তোর সারপ্রাইজ হারামি। বললি, আমি তোকে না বলে দেশের বাহিরে চলে গেছিলাম বলে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তুই আমাকে না জানিয়ে এইভাবে বিয়ে করে ফেলবি। ভাগ্যিস আজ আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, তাই জানতে পারলাম। না হলে তো তুই বাচ্চা কাচ্চা হয়ে গেলেও জানাইতি না যে দোস্ত আমি দুই বাচ্চার বাপ হই। সিদ্ধ হই। উনি কি আমাদের ভাবি মাইশার দিকে ইশারা করে? নিশ্চয় ভাবি তোর পছন্দ, তোদের দুইজনকে বেশ মানিয়েছে। কেমন আছেন ভাবি? মাইশাকে উদ্দেশ্য করে বলল। জি ভালো, কিছুটা বেককলের মতো তাকিয়ে বলল মাইশা। আব্রাহাম, তুই কি করে বুঝলি আমি আরো কাপাল? মুগ্ধ, বোঝাই যায় তোরা যে কাপাল, আর জানিসই তো আমি যে বুদ্ধিমান মানব, আর তার সাথে নিনজা টেকনিকও জানি, তাই আগেভাগেই সব বুঝে ফেলি। এ কথা শুনে সাফা, আয়াত আর রিদ ফিক করে হেসে দিল। রিদ কিছুটা ফিসফাস করে বলল সাফাকে, বেচারার নিনজা টেকনিক বুদ্ধি দেখে আমি শিহরিত। আব্রাহাম এমন আর কিছু বলার আগেই পিছু থেকে আয়াত বলে উঠল। আয়াত বলি, আপনি খুবই বুদ্ধিমান ভাইয়া, ঠিকই বুঝে গেলেন আপনার নিনজা টেকনিকে দ্বারা। তাদের দেখে তারা যে মেইড ফর ইচ আদার বলেই খিলখিল করে হেসে দিল। এবার পিছে ফিরে আয়াতের দিকে ঘুরে তাকালো মুগ্ধ। আসার সময় অতটা খেয়াল করে ঠিক দেখেনি, কালো প্লাজো আর গোলাপি ক্লারের কুর্তি পরিহিত এক মায়াবী তরুণী দাঁড়িয়ে আছে। মুগ্ধ আয়াতের দিকে হা করে তাকিয়ে আছে, আঁকা বাঁকা দাঁতে খিলখিল হাসিতে কি অদ্ভুত সুন্দরী না লাগছে। মুগ্ধ এবার আয়াতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কে মিস? আমি ঠিক চিনলাম না। আয়াত হাসি থামিয়ে এবার মুগ্ধের দিকে তাকালো। নিজের বাসায় দাঁড়িয়ে এখন নিজেকে পরিচয় দিতে হবে তাকে। একদম নিয়ে বলল, জি ভাইয়া, আমি আব্রাহাম ভাইয়ার আব্বুর বেস্ট ফ্রেন্ড শফিক আহমেদ এর একমাই মেয়ে জোহরা। আয়াত বলছি মেকি হাসি দিয়ে। মুগ্ধ, আপনি কি সিএল মিস? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াত এমন একটা কথা শুনে আয়াত কিছুটা বেকুব বনে গেল। এখন ওর ঠিক কি রিয়েকশন দেওয়া উচিত ও ভুলে গেছে। আব্রাহামের দিকে তাকিয়ে দেখলো ও রেগে বোম হয়ে গেছে। ইতিমধ্যে ওকে দেখে এক গাল হাসি দিয়ে বলল, হে সিএলি, তো সেই পিচ্ছি কাল থেকেই বলে চলে গেল উপরে। বেটা খচ্চর, আমাকে সকালে জোর করে টানাটানি করে নিয়ে এনেছিস না, এবার বুঝো মজা। মুগ্ধ ওয়াও গ্রেট বলে আব্রাহামের দিকে ঘুরে তাকালো, তারপর মেকি হাসি দিয়ে কানে কানে ফিসফিস করে বলল, শুনো না দোস্ত, তোর আঙ্কেলের মেয়েটা সেই আমি প্রথম দেখাই পুরা ফিদা হয়ে গেলাম। একটু সেটিং করতে হেল্প করো না প্লিজ। আব্রাহামের যেমন রিয়েকশন বাটন কাজ করা বন্ধ করে দিয়েছে, ও শুধু মৃত্যু হাসলো আর মনে মনে বলল, রিদ কি কম ছিল। রেস্টুরেন্ট বসে এক প্রকার মেনু কার্ডে ঝুঁকে আছি আমি। এই মুহূর্তে হাবভাব এমন, আমার চোখ দুইটো একটু এদিক বা ওইদিক হলেই খুব বড় কিছু মিস করে ফেলবো। আজ উদ্দেশ্য আমার বড়ই নেক, রিদ ভাইকে কাঙাল করা, থুক্কু পকেটে ফাঁকা করা। তাই মেনু কার্ডে উকি ঝুঁকি দিয়ে সব এক্সপেন্সিভ খাবার ট্যাগগুলো বাছাই কাচাই করছি। আপনারা নিশ্চয় ভাবছেন, কোবরাকে রেখে আমি আমার প্রাণপ্রিয় সখার পিছু হঠাৎ কেন পড়লাম, তাই তো? তাহলে শুনুন ফ্ল্যাশব্যাক। অনেক দিন পরে আজ আকাশে সূর্য মামার হাদিস মিলছে। এই গৌধূলি বেলায় এক কাপ চা আর হুমায়ুন আহমেদের বই শুভ্র পড়লে ব্যাপারটা মন্দ হবে না।
যে ভাবা সেই কাজ জলদি করে এক কাপ চা বানিয়ে আর এক হাতে বই নিয়ে হেলে দুলে চললাম ছাদে। এই আবহাওয়াতে ছাদে বসে বই পড়লে খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। ছাদে গেট মেলে ভিতরে এসেই আমার চোখ যেমন ইতিমধ্যে চড়ক গাছ হয়ে যাওয়ার অতিক্রম। আমি কি ভুল দেখলাম? চোখ কচলিয়ে ভালো করে ঢলে আবার তাকালাম। না, ভুল তো দেখিনি। হৃদ ভাই পরম আদরে সাফাকে জড়িয়ে ধরেছে আর আদরে গলায় বলছে, ভালোবাসি সাফারানী, খুব বেশি ভালোবাসি। হৃদের বিপরীতে আমিও আপনাকে খুব বেশি ভালোবাসি হৃদ। উঠে রেগে জল এত দূর চলে গেল, অথচ আমি টেরই পেলাম না। এই মুহূর্তে আমার একটা গান গাইতে মন চাচ্ছে। ই ই ই ই, হৃদ ভাই রে, তুই বড় অপরাধী রে, এর বেশি আর গাইতে মন চাচ্ছে না। তাই আপাতত তাদের সামনে গিয়ে কোমরে এক হাত দিয়ে বললাম, এহেম এখানে ঠিক কি চলছে শুনি। মুখে একটু রাগী ভাব এনে জিজ্ঞাসা করলাম। আমাকে দেখে হৃদ ভাই কপাল কুঁচকে খুব স্বাভাবিকভাবে পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে। তার যেমন এতে হেলে দুলে কিছু যাই আসে না, বরং যা হয়েছে ভালো হয়েছে হাবভাব এমন তার, আমার ভাই বলে কথা। কিন্তু সাফারানীর তো টাইটাই ফি। সেই মুহূর্তে আমি যেন তার খুব বড় চুরি ধরে ফেলেছি। ওনা দিয়ে হাত কচলিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাব সব হৃদ ভাইয়াকে কিছু বলো না। ভাইয়া শুনলে খুব বকবে, প্লাজ রাগ করবে, নাকের পানি চোখের পানি কিছুটা এক করে। আয়াত যাও, বলবো না। তোমরাও কি মনে রাখবা আমাকে? ভাব নিয়ে আপাতত মুখ অফ রাখার জন্য ট্রিট দিলে কাজ হবে। 32 পাতি বের করে বলি, দিন দিন যে মোটি হইতাছস সে খেয়াল কি আছে তোর? কথায় কথায় খালি আমাকে কিভাবে পথের ফকির বানাইবি সেই ধান্দায় থাকোস। হাতে যে চাটা আসে আমার নাম নিয়া খা, আর এখান থেকে ফোট। আমাদের এখন প্রেম আলাপ চলছে, তাই ডিস্টার্ব করবি না ভাব দেখিয়ে। আয়াত কি এত বড় কথা বললা আমাকে? বলি, তুমি বুঝি ভুলে গেছো জল্লাদের সাথে তোমার সম্পর্কটা ঠিক কি? এখন যদিও জানতে পারে তোমার আর সাফার কথা কি হবে? ডেভিল স্মাইলি দিয়ে সামনে কিছুটা হাঁটা ধরলাম। দিতেই দাঁড়ায়। বর্তমানে হৃদ ভাই আমার ঠিক সামনে বসে আছে। কুরবানি দেওয়ার আগ মুহূর্তে যেমন মুরগি ছটপট করে ঠিক সেরকম ভাবে, কিন্তু একটু আলতা পার্থক্য। মুরগি যেমন কৌরব কৌ বলে, আর হৃদ ভাই শুধু দীর্ঘ শ্বাস ফেলছে। দেখি তো কয়টা হলো দূর। এত উকি ঝুঁকি দিয়েও মাই 5টা ডিশ চুজ করলাম, অথচ এই 5টা ডিশ খুঁজতে খুঁজতে আমার চোখ 2টা নাজেহাল হয়ে গেল। 1 মিনিট ফোনে একটু হিসাবনিকাজ করে নেই, না হলে বুঝবো কিভাবে কতটুকুই বা সার্থক হলাম মিশনে। যোগ বিয়োগ করে দেখি 11,588 টাকা মায়। তাতে আমার বাপের কি বিল তো দিবে হৃদ ভাই। হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে ভাব নিয়ে বললাম, আপাতত এই 5টা থাক, বাকিটা না হয় পরে অর্ডার দিলাম। পরে কথাটা শুনে হৃদ ভাইয়ের চোখ যেমন বের হয়ে যাওয়ার উপক্রম। অনেক দিন পরে তোমায় পেয়েছি বাচ্চু, এমন মাইনকার চিপায়। বলি, এত সহজে কি আর হাত ছাড়া করা যায়? আর সাফার সামনে তুমি এখন কিছু সইতেও পারবা না, বলতেও পারবা না। টেবিলে খাবার দিয়ে গেছে মিনিট 20 এর মতো হবে। আমার সামনে এক ঝাঁক ঘাসফুস কাঁকড়া অক্টোপাস পড়ে আছে। আমি মাথায় হাত দিয়ে খাবারগুলোর দিকে তাকিয়ে আছি আর বুঝার চেষ্টা করছি যে আসলে এগুলার মধ্যে এমন আছেটা কি। টাকার ট্যাগ চেক করে অর্ডার দিতে গিয়ে আমি খেয়ালই করিনি আসলে কি দিচ্ছি। হৃদ বলি, তুই এত চাপ নিস না, এই খাবারগুলো আমি পার্সাল করে বাড়িতে নিয়ে গিয়ে তোরে সব মিলিয়ে বাছফোন দিয়ে নিরামিষ রান্না করে দিমু, বুঝচ্ছিস? দেন মামিন্নিকে বলমু, দেখ মামিন্নি, তুমি বাসায় সবজি রান্না করলে আয়াত খেতেও চাই না, আর রেস্টুরেন্ট গিয়ে 11,588 টাকার এসব অখাদ্য ঘোষফুস অর্ডার করে খায়, আর সাথে চোখ টিপ দিয়ে। আমার যা গেছে তা তো গেছে, কিন্তু বাসায় গিয়ে তোর কি হবে আয়ু বেবি? ডেভিল স্মাইল দিয়ে আয়াত বিল প্রয়োগ করে রেস্টুরেন্টের বাহিরে বের হচ্ছি আর অনমস্তকে ভাবছি যে পাতাকফির আর গাজরের এত দাম কবে বাড়লো বাপু। আনমনে হাঁটা ফলে হঠাৎ কোন খাম্বার সাথে বাড়ি খেয়ে পড়ে যেতে নিতেই আমি চোখ খিচ্ছে বন্ধ করে নেই। আল্লাগো, এই বুঝি আমার কোমরটা গেল গো গেল, কিন্তু 1 মিনিট ব্যথা পাচ্ছি না যে। প্রথমে এক চোখ মিটমিট করে খুলে নিচে ঝুঁকে তাকিয়ে দেখি আমি পড়ে যাইনি, কেওর বাহু ডোরে আবদ্ধ। এবার 2 চোখ খুলে তাকিয়ে দেখি মুগ্ধ আমাকে ধরে রেখেছে, যার কারণে আমি পড়ে যাইনি। মুগ্ধ আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তো বটে কোইন্সিডেন্স, তোমার সাথে যে আমার এইভাবে তাও ফিল্মি স্টাইলে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কেমন আছো বাহু ডোর থেকে উঠিয়ে? আয়াত, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? মুগ্ধ আহল আর কি এসে মাতো ভাইয়া বলো বুকে হাত দিয়ে। কপাল কুচকে বলল, কুছ কুছ হতা হে তুম নেহি সামযোগী বাগ। মুগ্ধর রিয়েকশন দেখে আয়াত ফিক করে হেসে দেয়। আয়াত তো কেসে বলু প্রায়জি, মুগ্ধতা এখানে যে কোথাও গিয়েছিলে? আয়াত হৃদ ভাইকে কাঙাল করতে এখানে এসেছিলাম কিছুটা ফিসফিস করে বলল, কিন্তু আফসোস হলো না। মুগ্ধ, আহারে,
বাই দা ওয়ে, তুমি চাইলে আমাকে করতে পারো আমার আবার এমন সুন্দর রমণী কাছ থেকে কাঙাল হওয়ার খুব ইচ্ছা। চোখ টিপ দিয়ে আয়াত আরে মিস্টেক হয়ে গেল যে, আগে বলবেন না, বলে মুচকি হাসি দিল। মুগ্ধ আয়াতের দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসে বলল, আইসক্রিম খাবা? এক জ্ঞানীবান ব্যক্তি বলেছিলেন শীতের মধ্যে মেয়েরা বলে আইসক্রিম খুব পছন্দ করে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াত, শুনুন, আইসক্রিম আর ফুচকার জন্য কাউকে জিজ্ঞাসা করতে নেই, কিনে একদম হাতে ধরিয়ে দিতে হয়, বুঝেছেন? ল্যাম্পপোস্ট নিচে রাস্তা সাইডে হাঁটছে আয়াত, মুগ্ধ, হৃদ আর সাফা, তাদের মধ্যে টুকটাক কথা চলছে আর হাঁটছে। আচমকা আয়াতের সামনে টর্নেডো এর গতিতে খুব স্পিডে একটি বাইক এসে থামলো। এভাবে কোন বাইক আসাতে মুগ্ধ আর হৃদ খুব রেগে গেল। কিছু বলার আগেই হেলমেট খুলে আব্রাহাম খুব রেগে বলল, আব্রাহাম উঠো বাইকে। কি হলো? আমি কি বলছি শুনছো না? উঠো, দেরি হয়ে যাচ্ছ, কিছুটা চিল্লিয়ে। আয়াত, আজিব, আমি কি বলছি, আমার জন্য এভাবে দাঁড়িয়ে থাকুন। আপনি যান, আমি হৃদ ভাইয়া আর মুগ্ধ সাথে আসছি আইসক্রিম খেতে খেতে, কথাটা বলল আয়াত। আব্রাহাম আয়াতের এমন কথা শুনে আব্রাহাম রেগে বোম হয়ে আয়াতের হাত থেকে এক প্রকার কেড়ে আইসক্রিমটা ফেলে দিল। আয়াত, আরে আরে করছেনটা কি? বললি আপনার আইসক্রিম ভালো নাই লাগতেই পারে, তাই বলে আমারটা ফেলে দিবেন কোন সুখে? এই মুগ্ধ, আমাকে আর একটা এনে দিন তো। মুগ্ধ, হ্যাঁ দিচ্ছি, আয়ু তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। আব্রাহাম মুগ্ধর মুখে আয়ুর ডাকটা শুনে আব্রাহামের এই মুহূর্তে রাগে বিনা ঘৃ দিয়ে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আব্রাহাম আরো তেলে বেগুনে রেগে উঠল। আয়াতের হাতের কবজি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, মুগ্ধর সাথে তোমার এত কিসের কথা? কই আমার সাথে তো এত কথা বলো না তাহলে। আর মুগ্ধকে কেন নাম ধরে বা ডাকছো? কই আমাকে তো কোন দিন নাম ধরে ডাকো নাই। এখন মুগ্ধকে বুঝি ভালো লাগে তোমার? আব্রাহামের কথায় ভ্রু কুঁচকে তাকালাম। তখন থেকে যা মন চায় তাই করে যাচ্ছে মানে? এই তো না যে তার সব কথা এভাবে মেনে নেওয়া হবে। আমি কিছুটা রাগী সুরে বললাম, হ্যাঁ ভালো লাগেই তো, তাতে আপনার কি? আর কোন অধিকারেই বা বলছেন আমাকে বলুন তো? আব্রাহাম একটা হাসি দিয়ে বলল, অধিকার? অধিকারের কথা বলছো আমাকে? আর কি যেন বললে, কোন অধিকারেই বা বলছি? রাইট, চলো আমার সাথে, এই বলে হাত টেনে টানতে টানতে বাইকে গিয়ে বসে আয়াতের হাত ধরে সামনে নিয়ে বসালো। আব্রাহাম ফুল স্পিডে বাইক চালাচ্ছে, ওকে দেখে বুঝাই যাচ্ছে ও যে কতটা রেগে আছে। আয়াত ভয় আব্রাহামকে শক্ত করে ধরে বসে আছে। আব্রাহাম বাড়ির সামনে গিয়ে, হ্যাঁ ভালো লাগেই তো, তাতে আপনার কি? আর কোন অধিকারেই বা বলছেন আমাকে এই কথাগুলা? আব্রাহাম একটা হাসি দিয়ে বলল, অধিকার? অধিকার এর কথা বলছো আমাকে? আর কি যেন বললে, কোন অধিকারেই বা বলছি, তাই না? চলো আমার সাথে, এই বলে আয়াতের হাত ধরে টানতে টানতে বাইকের গিয়ে বসে আয়াতের হাত ধরে বসালো। আব্রাহাম ফুল স্পিডে বাইক চালাচ্ছে, ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এই মুহূর্তে কতটা পরিমাণ রেগে আছে। আয়াত ভয়ে জড়ো সড়ো হয়ে আব্রাহামকে শক্ত করে ধরে আছে। বাড়ির সামনে গিয়ে আব্রাহাম বাইক থামায় এবং আয়াতের হাত শক্ত করে ধরে টেনে ভিতরে নিয়ে যেতে লাগলো। হোলরুমে বসে সবাই একজোট হয়ে কথা বলেছিল, এর মাঝে আয়াতকে আব্রাহাম টেনে এক প্রকার তাদের সামনে নিয়ে দাঁড় করালো। হঠাৎ এভাবে আসায় সবাই তাদের দিকে উৎসুক নিয়ে তাকিয়ে আছে বিষয়টা বুঝার জন্য। কোন প্রকার ভনিতা ছাড়াই আব্রাহাম বলল, মামনি, বাবাই, আব্বু, আমি আয়াতকে কাল বিয়ে করতে চাই। যে আয়োজন আজ থেকে ঠিক 2 বছর পর হওয়ার কথা ছিল, সে আয়োজন কাল হবে। আপনারা ব্যবস্থা করুন, এখন কিভাবে কি করবেন। যদি আপনাদের এতে কোন সমস্যা থাকে তাহলে আমার কিছু করার নেই, অবশ্য আমার জিনিসও তো আমাকেই বুঝে নিতে হবে, বলে আয়াতের দিকে তাকালো। আব্রাহামের কথায় আমি যেমন টাস্কি খেলাম, বিয়ে এটাও কাল বলি, একদিনের মধ্যে কেমনে কি ভাই, হাউ? আর কতটা বদের হাড্ডি, আমাকে একবার জিজ্ঞাসা করলো না জল্লাদটা? বলি কর্মুনা বিয়ে তোকে আবার হু? এখন এই অটোপাস আনস্মার্ট ইরেসপন্সিবল মেয়েকে কোন সুখে বিয়ে করবে এই গুণধর ছেলে, মনে মনে বলল আয়াত। আব্রাহামের কথায় শুনে আম্মু, আব্বু, আঙ্কেল কিছুটা অবাক চোখে তাকিয়ে রইলেন। আঙ্কেল বললেন, বিয়ে করবি ভালো কথা, যেখানে প্রথমবার বিয়ে দিতে কোনো আপত্তি ছিল না আমাদের, সেখানে দ্বিতীয়বার সমস্যা হওয়ার প্রশ্নই উঠে না। কিন্তু বলি কি বাপ, একদিনের মধ্যে তো আর সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব না। যদি কিছুদিন পরে? আমি কিছু শুনতে চাই না আব্বু। আব্রাহামের জিদের বর্ষে সবাইকে শেষমেশে বাধ্যতা হয়ে রাজি হতে হয়, যার কারণে রাতরেই আব্রাহামরা রওনা দিয়েছে তাদের বাসা ঢাকা উদ্দেশ্য। যেহেতু কাল বিয়ে, একদিনেই অনেক কাজ করতে হবে। সকাল থেকেই জোর কদমে বিয়ের আয়োজন চলছে। সবাই হাসি মজায় ব্যস্ততায় মৌ হয়ে আছে। আজ বাসার বড় থেকে ছোট সবাই একদমই কাজে ব্যস্ত হয়ে পড়েছে সকাল থেকেই। তাদের মিশন একদিনে বিয়ের সব কাজ সম্পূর্ণ করা।
এত আনন্দ হইচই এর মাঝেও আয়াতের মনে কিছুই ভালো লাগছে না। বারান্দার গ্রিল ধরে নিচে ঝুঁকে তাকিয়ে আছে মন মরা হয়ে। যেহেতু আয়াতের বিয়ে সব প্রোগ্রাম একদিনেই অ্যারেঞ্জ করা হয়েছে, তাই আপাতত আয়াতদের বাসার সামনেই ছোটখাটো একটা খালি জায়গায় আছে, সেখানেই সব আয়োজন অ্যারেঞ্জ করা হয়েছে। সব প্রোগ্রাম যেহেতু একদিনেই অ্যারেঞ্জ করা হয়েছে, যদি কাজের চাপে তেমন মজা না করতে পারে তা ভেবে আয়াতের কাজিনরা মিলে সকালে ঘন্টা খানেক সময়ের জন্য ছোটখাটো রং খেলার আয়োজন করেছে। সবাই ইতিমধ্যে সাদা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে রং খেলার জন্য। আয়াতেরও খুব মন চাচ্ছে তাদের সাথে হতে কিছুটা, কিন্তু কিছুক্ষণ আগে গরিলাটা ফোন করে ঝাঁঝালো গলায় সাফ সাফ বলে দিয়েছে, আজ যদি এই রং খেলার জন্য তাকে সামান্যও প্রেতনীল দেখায় আর লোকে যদি একটুও বলছে আব্রাহামের বউ একটা শাকচুন্নি, তাহলে তার খবর আছে। এই বলে হুঙ্কার দিয়ে ফোন কেটে দেয়। তাই ইচ্ছে তাকে সাইডে রেখে উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাঁচা হলুদ আর সবুজ রং মিশিত একটা লেহেঙ্গা পরে বসে আছে আয়াত, সাথে কাঁচা ফুলের গহনা পরানো। আজ আয়াতকে দেখতে খুব মিষ্টি লাগছে, ওর থেকে চোখ সরানো যেমন দেয়। একে একে সবাই এসে হলুদ লাগিয়ে দিল আয়াতকে। রিদ, আয়াতের বাকি কাজিন সব ফ্রেন্ডরা মিলে একে একে নেচে, তারপর সবাই একজোট হয়ে নাচছে। হলুদের পর্ব শেষ হতে হতেই দুপুর ঘনিয়ে গেল। কিছু সময়ের জন্য সবাই রেস্ট নিয়ে হালকা খাওয়া দাওয়া করে নিল, যেহেতু সন্ধ্যা বিয়ে। কাজ এখনো অনেক বাকি আছে, এভাবে বসে থাকলে চলবে না। 3টার দিকে আবারও গান বাজনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আয়াতকে হালকা সবুজ রঙের বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে, সাথে মাথায় একটা কাঁচা ফুলের টিকলি, চুলগুলো ছাড়ানো, হাতে বেলি ফুল আর গোলাপের মিশিত চুড়ি, চেহারাতে মেকআপ বলতে শুধু ঠোঁটে লাল কালার লিপস্টিক দেওয়া হয়েছে। এতেই ওকে কোনো অরূপসী থেকে কম লাগছে না। বাসায় হলরুমে সোফাগুলো সব এক সাইডে রেখে ছোটখাটো ভাবে মেহেদি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আয়াতের 2জন কাজিন মিলে আয়াতকে মেহেদি পরিয়ে দিচ্ছে, আর বাকি কাজিনরা আর আয়াতের ফ্রেন্ডরা মিলে মেহেদি লাগাকে রাখনা গানে ডান্স করছে। আয়াত কিছুটা মন খারাপ করে চুপ করে বসে আছে, আর সবাই ওকে দেখছে। কারণ আব্রাহাম কাল বাসা যাওয়ার সময় ওকে অনেক বকে গেছে। আয়াত বুঝতে পারছে না কেন এই লোকটা ওর সাথে সব সময় এমন করে, একটু ভালোভাবে মিষ্টি করে কথাও তো বলতে পারে। সব সময় জল্লাদটা ঝাঁঝালো গলায় কথা বলবে। এখন তো বিয়েও করছে, সাথে আবার এমন ভাবও দেখাচ্ছে যে ওর প্রতি তেমন কোন ইন্টারেস্ট নেই বললেই চলে। বললি তাহলে আমায় বিয়ে কোন সুখে করছিস আবার, শুনি যেহেতু তোর ইন্টারেস্ট নেই, শালা উগন্ডার নাতি ভাঙবে তবুও মুচকাবে না। আমি কি বলছিলাম আমাকে বিয়ে কর। মেহেদি দেওয়ার শেষ হতেই আম্মু আমাকে পাঠিয়ে দেই রুমে রেস্ট নিতে। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হতেই দেখলাম পার্লারের মেয়েরা এসে হাজির, আমার জন্য বসে অপেক্ষা করছে, সাথে আমার প্রিয় ননদিনীও আছেন বউ সাজার জিনিসপত্র নিয়ে। আমি আসতেই ওরা দ্রুত ওদের কাজ শুরু করে দিল, যেহেতু হাতে খুব কম সময় আছে। রাত 8টার দিকে আমার সাজ কমপ্লিট হলো, প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায়। এত ভারী লেহেঙ্গা, গয়না, হেয়ার স্টাইল নিয়ে আমার নিঃশ্বাস ফেলতেই এখন ভার ভার লাগছে। কিন্তু আয়নায় তাকিয়ে নিজের দিকেই কিছুক্ষণ হা করে তাকিয়েছিলাম। খয়েরি রঙের লেহেঙ্গাটা বেশ সুন্দর। বউ সাজলে সব মেয়েদেরই এক অন্যরকম সুন্দর লাগে। সিঁড়ি দিয়ে নামতেই রিদ ভাইয়া আর আব্বু এসে আমার সামনে এগিয়ে আসলো। আমাকে ধরে আস্তে আস্তে ওরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রিদ, আজ নিশ্চয় কেউ তোর নামে কেস দিবে বুঝছিস, হার্ট ফেলের অভিযোগে আজ তোকে যা লাগছে বনু। আয়াত, এই একদম কথা বলবা না বলে দিলাম। বলি সে সকাল থেকে এই বনুর কোনো খবর নিছো তুমি? কিছুটা অভিযোগের শুরু। রিদ, এতে আমার দোষ নাই, সব তোর জামাইয়ের দোষ বুঝলি। ক্যাঠাই কইছিল একদিনে বিয়ের আয়োজন রাখতে, বেটা খাটাস। লাস্টের কথাটা আয়াতকে কিছুটা রাগানোর জন্য বলল রিদ। আয়াত, বাব্বা, এই লম্বা জামাইয়ের জন্য আমার মতো বাটুকে কত বড় হিল পড়তে হলো। অবশ্য আমি অত বাটু না, 5 ফুট 4 ইঞ্চি। কিন্তু এখন কি আর করার, ওই বেটা 6 ফুট 2 ইঞ্চির জল্লাদের জন্য কষ্ট হলেও হাঁটতে তো হবেই। স্টেজে আমাকে বসিয়ে দিল, আমার কাজিনরা আর রিলেটিভরা মিলে একে একে সবাই এসে ফটো সেকশন করে যাচ্ছে, আর সাথে তো ফটোগ্রাফার ফ্রি আছে, এই স্টাইলে ওই স্টাইলে পিক তুলছে। বললি বেটা কি ক্লান্ত হয় না? আমি তো ইতিমধ্যে হাঁপিয়ে যাচ্ছি। তোমাকে খুব সুন্দর লাগছে আয়ু। আমি সামনে তাকিয়ে দেখি স্টেজে আমাকে বসিয়ে দিল আমার কাজিনরা মিলে। বসার পর থেকে শুরু হলো আমার উপর এক প্রকার বজ্রপাত। রিলেটিভ আর আমার গুণধর কাজিনরা মিলে একে একে সবাই স্টেজে এসে ফটো সেকশন করে যাচ্ছে সেকশন থেকে, আর এর সাথে তো ফটোগ্রাফার ফ্রি আছে। এই স্টাইলে ওই স্টাইলে পিক তুলছে। বললি বেটা কি ক্লান্ত হয় না? আমি তো ইতিমধ্যে হাঁপিয়ে যাচ্ছি।
তোমাকে আজ খুব সুন্দর লাগছে আয়ু। আমি মাথা তুলে সামনে তাকিয়ে দেখি এক গাল প্রশান্তি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে মুগ্ধ ভাইয়া, সাথে রিক ভাইয়াও আছে। তাদের দেখে আমার চোখ জোড়া খুশিতে কিছুটা চিকচিক করছে। অভিমান সুরে বললাম, এই তোমাদের আসার সময় হলো। আমার এক পাশে রিক ভাইয়া আর ওপর পাশে মুগ্ধ ভাইয়া এসে বসলেন আর ফটোগ্রাফারকে ইশারা করলেন আমাদের কিছু ছবি তুলতে। জানো তো আয়ু, আমি ভাবতেই পারছি না আমার বেস্টুটা যে এত হিংসুটে হবে। দেখো, সে সামান্য 2 ডোজে কেল্লা পোটাস শস। বলছিলাম না এই রিক দ্বারা কিছুই হবে না? তুমি আর আঙ্কেল তো শুনলা না। এখন দেখলেই তো এই গেমটা আমার দ্বারাই জমেছে 2 দিনে পুরো গেমের নকশা চেঞ্জ ভাব নিয়ে। ওই চুপ কর বলি, আমি বুঝি কিছু করিনি। লাস্টে এসে এখন পুরা মার্কেট চিল্লিয়ে পাইতে চাস শালা বড্ড। পাইতে যাবো না তো কি করমু? তুই তো নিজের বোনের লাভ স্টোরি সেট করতে গিয়ে নিজের স্টোরি সেট করে বসে আছিস। আয়াত আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়া করো না। বলি, আমার এই স্টোরি যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে তোমাদের 2 জনের জন্যই তা সম্ভব হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার স্টোরিটা কমপ্লিট করে দেওয়ার জন্য। বর আসছে, বর আসছে। রিক, যাই তোর জামাইরে বার্কিকা বাখরা বানিয়ে আসি শার্ট ছাড়তে ছাড়তে। বাসর রাতে যে কেউ বসে বসে এটাও কোরিয়ান ড্রামা দেখতে পারে তা নিজেকে না দেখলে বুঝতামই না। এখন আফসোস হচ্ছে কেন যে এই কোবরার পিছনে হুদাই লাগতে গিয়েছি। বেটা বড্ড এর হাড্ডিরে একটু টাইট দিতে গিয়ে আমার জীবনটাই তেনা তেনা করে দিল। জীবনটাই আমার বেদনা। দেখো বেটা কি আরাম করে আমার ঘুম, চেয়ান ব্যায়ান আরাম নষ্ট করে। বেটা খাটাস কি সুন্দর করে পায়ের উপর পা তুলে সোফার বসে আছে। আর মনের সুখে গম্ভীরভাবে ফোনে কি যেন টাইপিং করে যাচ্ছে তো যাচ্ছে। বলি, কার সাথে এত ইটিসপিটিস বিলাপ পারছে বেটা বড্ড? মন তো চাচ্ছে লাথি মেরে উগন্ডার নাতিকে বিনা বিষায় জাপানের কাইসার ফেমাস মুলার জুস খাইয়ে দেই। বলি, উগন্ডারিয়ানরাও তোর থেকে অ্যাটলিস্ট ভালো হবে। বেটা বজ্জাত। মনে মনে বকা দিয়ে আবার আমার প্রাণপ্রিয় বাচ্চা ফোনের দিকে তাকালাম। আজ ড্রামা দেখতেও কেমন যেন বিষাদ লাগছে। সব এই সাদা হনুমান বিলাদি সাদা বিলাইয়ের জন্য হইছে। এখন নিজের জন্য নিজেরই বড় দুঃখ দুঃখ ফিল হচ্ছে। হঠাৎ আব্রাহামের ফোনের রিংটোন বেজে উঠল। বলি, এত রাতে বেটা খাটাসকে কেইবা ফোন দিল? উৎসুক নিয়ে ফোন থেকে মাথা তুলে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে আছি বুঝার জন্য আব্রাহামের দিকে। আব্রাহাম সোফা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। বলি, ডাল মে কুচ কালা হে আয়ু জাসুসি কান্না হগা তুয়ে। খুব সাবধানে লেহেঙ্গা উঁচু করে ধরে খাট থেকে নেমে দৃঢ়পায় ব্যালকনিতে আসলাম। এত রাতে কেইবা ফোন দিল আর বজ্জাতটা কার সাথেই বা এত রাতে কথা বলছে তা জানার অতি আগ্রহ নিয়ে আব্রাহামের পিছু গিয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। আব্রাহাম, ইয়া হুয়া রাইট তামান্না? উত্তরে কি, এই তো দেখছি প্রো আলতা বড্ড এর হাড্ডিরে বাপু। বলি, কতটা খাটাস হলে বিয়ের দিনে বউ রেখে এক্স এর সাথে এভাবে লুকিয়ে কথা বলে? বলি, আমি তোরে সাথে এমনে এমনে এতগুলা নাম দিছি। দূর কি বলছে কিছুই তো বুঝা যাচ্ছে না। আয়ু, কিছু বুঝতে না পারলে তোর মনের খুঁতি আর জাসুসি আর তোরে শান্তি দিত না। আরো কাছে গিয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। ফোনের ওই পাশে কি বলছে তা তো বুঝা যাচ্ছে না, কিন্তু ফোনের ওই পাশের বিপরীতে আব্রাহাম বা কি বলছে তা শোনার জন্য কান খাড়া করে রেখেছি। আব্রাহাম, হে, এটা ঠিক, আমি আয়াতকে ভালোবাসি না আর আমি এটাও ভাবতাম যে ওর সাথে আমার কোনোভাবেই যায় না। তাই আমি সব সময় ওকে যথাসম্ভব এড়িয়ে চলতাম। কিন্তু হঠাৎ এক ঝড়ে বাবা আর আঙ্কেল মিলে আমাদের কাবিন করে দেই। কিন্তু আর কিছু শোনার আগেই এক ছুটে চলে এলাম ছাদে। অবাধ্য চোখের জলগুলো ঝরেই যাচ্ছে। চোখগুলো খুব ঝলছে, আমি কোনোভাবেই নিজের চোখকে থামাতে পারছি না। তাহলে কি আমি এতদিন মরিচিকার পিছু ছুটছিলাম? তুমি কি জানো তোমার এই কান্নার ফলে বাংলাদেশের অবস্থা আজ বন্যায় হাবুডুবু খাচ্ছে? আব্রাহাম কথা শুনে আমি কপাল কুঁচকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। এত কিছুর পরও তার কোন যায় আসে না? বলি, যায় আসবেই বা কেন? সে কি আমাকে ভালোবাসে নাকি? তিনি তো ওই ডাইনিকে ভালোবাসে। থাকবো না আর আমি এখানে, চলে যাবো মনে মনে। এখানে এতই রিয়েক্ট বা রাগ করার কি আছে আমি বুঝি না। আব্রাহাম কথায় তার দিকে ফিরে তাকালাম। তেলে বেগুনে ঝলে ঝাঁঝালো গলায় বললাম, আসলে সব দোষী আমার। অভিমান করেও এখন দেখছি বড্ড দোষ করে ফেলেছি, যা আপনার না বুঝলেইও চলবে। তবে আজ আমি আমার সব দোষ শুধরে নিব। আপনি চিন্তা করবেন না, আর আজকের পর থেকে আপনাকে আর জ্বালাতনও করব না। আপনি আপনার মতো করে ওই ডাইনি থুক্কু তামান্না আপু সাথে থাকুন, আর আমি আমার মতো করে থাকব। কথাটা বলে চলে আসতে নিতেই আব্রাহাম আমার হাত শক্ত করে ধরে আমাকে এক টান দিয়ে তার দিকে ঘুরালো। আমি তার থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে রাখলাম।
বাবা, আমার বউটা দেখছি অনেক অভিমান করে আছে। বললি আমার মুখও কি দেখবা না এখন? এত রাগ আমার উপর? যাই হোক, তো কি যেন বললে কিছুটা ভাবলেশীন হয়। ও হে, মনে পড়ছে, ওই ডাইনি মানে তামান্নার সাথে থাকতে, তাই না? এখন কথা হলো, ওর কাছে গেলে যদি সত্যি সত্যি ডাইনির রূপ ধারণ করে ফেলে আর আমার গাড় যদি মটকিয়ে দেয়, তখন আমার বউটার কি হবে? কিছু চিন্তিত সুরে। এমনই জানো তো, ডাইনিটা হয়ে পেয়েছে আমার উপর। বিয়ের কথা শুনে তার মধ্যে তুমি বলছো তার কাছে যেতে। আজ ব্যাকআপের 6 মাস পরে ফোন করে বলে সে আমাকে ভালোবাসে। কিন্তু আমি তো বলে দিয়েছি আমি অতিরিক্ত মাত্রায় আমার বউকে ভালোবাসি। চোখের দেখা যেমন ভুল হয় তেমন কানের কথা শোনাও মাঝে মাঝে ভুল হয়। আমার অর্ধেক কথা শুনেই বিনা দোষে আমাকে অপরাধী বানিয়ে দিলে। আমি কিছুটা অভিমানের সুরে বললাম, আমি কে যে আপনাকে অপরাধী বানানোর? আব্রাহাম এক গাল মাতাল করার হাসি করে বলল, কে আবার? আমার বউ? এবার এখন আসছে বউ বলতে, উতলিয়ে পড়ছে এখন ভালোবাসা উনার। বলি, তখন এই ভালোবাসা কোথায় ছিল যখন কাবিন করার পর বলেছিলেন এই বিয়ে আপনি মানেন না আর আমি আপনার যোগ্য না, আর এখন আসছে বউ বলতে? আব্রাহাম তার হাতের বাজে আয়াতের গাল ধরে তার দিকে উঁচু করে বলল, আমার বউ বুঝি বড্ড রাগ করে আছে আমার উপর। জানো, যখন থেকে ভালোবাসা কি বুঝতে পেরেছি তখন থেকেই তোমাকে ভালোবাসি। কিন্তু তা আমার মাইন্ড এতদিন মানতে নারাজ ছিল, তাই তো তোমার থেকে যথাসম্ভব দূরে দূরে থাকতাম। আমি ভাবতাম ভালোবাসা এজ, লেভেল, ম্যাচিওর, রেজাল্টস, ক্লাস দেখে হয়। কিন্তু আমার ধারণা ছিল একদম ভুল। যা আমি আপনার অতিরিক্ত মাত্রায় প্রেমের আখড়ায় পড়ে বুঝেছি ম্যাম, গাল টেনে বলল আব্রাহাম। তো এই অতিরিক্ততা কবে থেকেই বা উৎপাদন হলো? আব্রাহাম কিছুটা মাথা চুলকিয়ে ঠোঁটের নিচের অংশ কামড়িয়ে কিছুক্ষণ নিঃশব্দে হাসলো। আয়াতের দিকে তাকিয়ে দেখলো আয়াত ভ্রু উঁচু করে নাচিয়ে জিজ্ঞাসা করছে, কাবিনের ঠিক একদিন আগেই বুঝে গিয়েছিলাম তোমাকে ছাড়া আমার ঠিক চলবে না। এরপরে দিন বাবা যখন এসে বলল আমাকে তোমাকেই বিয়ে করতে হবে, এটাও এই মুহূর্তে এটা যেমন আমার কাছে মেঘনা চেতে বৃষ্টি ছিল। কিন্তু আমি যদি তখন বাধ্য ছেলের মতো রাজি হয়ে যেতাম, তখন সাফা আর বাবা যদি বলে বা মনে করে আমি বিয়ে পাগলা, তাই তো বিয়েটা আগে সেরে দেন। কপাট রাগ দেখিয়ে বলছি, আমি তোমাকে বউ হিসেবে মানি না আর এই বিয়েও মানি না। বিয়ের দিন থেকেই যখন তুমি আমাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করলে তখন আসতে শুরু হলো, আর এর উপর হৃদের সাথে বেশি মিলামিশা শুরু করলে তখন আমি আরো সহ্য করতে পারছিলাম না। হৃদকে তোমার সাথে দেখলেই খুন করে ফেলতে ইচ্ছে জাগতো মনে। হৃদ কেন, আমি অন্য কাউকেই সহ্য করতে পারবো না তোমার পাশে দেখলে। তখন আমি বুঝতে পারি যে আমি তোমাকে ঠিক ভালোবাসি না বললেই ভুল হবে, অতিরিক্ত মাত্রায় ভালোবাসি। তাই তো যখন আমি তোমাকে মুগ্ধ বা হৃদের সাথে দেখতাম তখন আমার সবকিছু একদম ভেঙে চুরমার করতে মন চাইতো। কারণ তুমি শুধু আব্রাহাম জোনায়েদের আর কারো না। তাই রিস্ক না রেখে একদিনের মধ্যে তোমাকে আমার ঘরের বউ করে তুলে নিয়ে আসলাম। 2 বছর আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব ছিল না। প্রশান্তি হাসি দিয়ে বলল আব্রাহাম। বলি, বিয়ের আগে না হয় আপনার এই অতিরিক্ত মাত্রায় ভালোবাসা উৎপাদন ছিল না, বিয়ের পর তো ছিল, তাহলে এমন রাগ বা দেখাতেন কেন? কি করব, তুমি যে আমায় সেই মাত্রায় পড়াছিলে। ওটাকে পোড়ানো বলে না রে গাধা। তাহলে কি বলে? খাটরা মিঠা টক ঝাল মিশিত ভালোবাসা। তুমি তো এতদিন তোমার খাটরা মিঠাযুক্ত ভালোবাসা দেখালে, এখন আমার পাল্লা বলে আয়াতকে কোলে তুলে চোখ টিপ দিল। অবিরামভাবে চলুক তাদের টকঝাল মিশিত ভালোবাসা। সমাপ্ত।